ম্যাচের ৬৫ মিনিটে যখন হ্যামস্ট্রিংয়ের ব্যথায় আঘাত পেয়ে মেসি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছিলেন আর চোখে হাত দিয়ে কান্না লুকানোর চেষ্টা করছিলেন, এটা হয়তো আর্জেন্টাইন সমর্থকদের নাড়িয়ে দিয়েছে। ম্যাচটা বুঝি আর জেতা হচ্ছে না, কিন্তু এই আর্জেন্টিনা আগের চেয়ে অনেক বেশি পরিণত। এখন আর মেসি নির্ভরতা নেই, সেটা দেখিয়ে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় গিয়ে লাউতারো মার্টিনেজের গোলে ১৬তম বারের মতো কোপা আমেরিকা জিতল লিওনেল স্কালোনির দল। কি দারুণ একটা সময় কাটছে আর্জেন্টিনার। সর্বশেষ 3টা মেজর টুর্নামেন্ট, ফিনাল সীমা সহ 4টা শিরোপা, 4টাতেই জয় আর্জেন্টিনার। আজকের ম্যাচে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন ডি মারিয়া, তিনি ইতিমধ্যেই অবসর নিয়ে নিলেন। এবং মেসির যে ইনজুরি, আর্জেন্টিনা কীভাবে খেললো, কলম্বিয়াকে কী কৌশলে হারালো, কলম্বিয়ার একটা লং রান ছিল, 28 ম্যাচের অপরাজিত যাত্রা, সব কিছু মিলিয়ে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভনারায়ণ চৌধুরীর সঙ্গে। শুভ শুরুতেই আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই আজকের ম্যাচ নিয়েই জানতে চাচ্ছি যে আসলে আজকের ম্যাচে আপনি কেমন দেখলেন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে? না, ম্যাচটা তো টু বি অনেস্ট লাতিন আমেরিকার ম্যাচগুলো যেমন হয় একটু ফিজিক্যাল, একটু তো ম্যাচটা ওইরকমই হয়েছে অনেকটাই। ফার্স্ট হাফে কলম্বিয়ায় বেশি ডমিনেন্ট ছিল, সেকেন্ড হাফে মেসির ইনজুরি এবং তার সাবস্টিটিউশন মিলিয়ে আর্জেন্টিনা একটু কিছুটা প্রথমে ধাক্কা খেয়েছিল, বাট সেটা আবার খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়েছে। স্কালোনিকে ক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে, তিনি দলটাকে বেশ সুন্দর গুছিয়ে নিয়েছেন সেকেন্ড হাফে। এবং এরপর তো গোললেস ছিল, এক্সট্রা টাইমে গিয়ে গোলটা পেলো আর্জেন্টিনা। তো সব কিছু মিলিয়ে ম্যাচটা উপভোগই হয়েছে। হয়তো হ্যাঁ, আপনি ইউরোপের সাথে যদি তুলনা করেন, ইউরোপের ফুটবল যতটা গোছানো হয় ততটা গোছানো হয়নি, কিন্তু এটাই লাতিন আমেরিকার সৌন্দর্য। এখানেই আপনার ইন্ডিভিজুয়াল স্কিল থাকবে, কিছু হয়তো ক্যাওস থাকবে, আবার এর মধ্যে কিছু সৌন্দর্য থাকবে, যেটা গোলটা যেমন হলো, সুন্দর একটা গোল হলো। সব কিছু মিলিয়ে ম্যাচটা ভালোই হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা ট্রফি জিতলো। তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য আজকে খুব সুন্দর একটা দিন। হ্যাঁ, আর্জেন্টিনা ফ্যানদের জন্য সুন্দর একটা দিন। একই সঙ্গে আরেকটা তাদের শঙ্কাও থাকতেছে, যেমন ডি মারিয়া তিনি অবসর নিচ্ছেন। আর্জেন্টিনার একটা আমরা মিডফিল্ড বলি বা অ্যাটাকিং বলি, এই জায়গায় একটা বড় ভরসার নাম ছিলেন এবং ট্রফি জিতেই কিন্তু তার শেষটা হচ্ছে, এটা একটা বড় কীর্তি বলা চলে। তো ডি মারিয়ার শেষ শূন্যতা, ট্রফি জিতে শেষ করা, এ নিয়ে আপনার মূল্যায়নটা কী, বা এটা আপনি কীভাবে দেখছেন? না, ডি মারিয়ার শূন্যতা তো আর্জেন্টিনার জন্য অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। আর্জেন্টিনা এরকম আরেকটা প্লেয়ার নেক্সট কখনো পাবে কিনা সেটাই একটা বড়। টু বি অনেস্ট, আপনি যে আর্জেন্টিনা হিস্ট্রি চিন্তা করেন, আর্জেন্টিনা, হ্যাঁ, আপনি যখন আর্জেন্টিনা বলবেন ডিয়েগো ম্যারাডোনা আসবে, লিওনেল মেসি আসবে, বাট গত কয়েক বছরে ডি মারিয়া যা করেছেন তাতে আর্জেন্টিনার হিস্ট্রি বলতে গেলে ডি মারিয়াকে আনতেই হবে। এবং আপনি আপনার গত কয়েকদিনে ডি মারিয়া যখন বলেছেন যে তিনি এই ম্যাচ শেষেই চলে যাবেন, তখন আমরা এটা নিয়ে অনেক কথাই হয়েছে। এবং ডি মারিয়া ফাইনাল ম্যাচে তার পারফরমেন্স, আজকে তিনি গোল করতে পারেনি আনফর্চুনেটলি, বাট এই পর্যন্ত এর আগে যতগুলো ফাইনালে তিনি গোল করেছেন, আর্জেন্টিনা যতগুলো ট্রফি জিতেছে প্রতিটিতে তিনি ফাইনালে গোল করেছিলেন। আজকে আলটিমেটলি তার লাস্ট ম্যাচে এসে তিনি আর গোল করতে পারেনি, বাট স্টিল আর্জেন্টিনা জিতেছে। এবং ডি মারিয়ার মতো একজন প্লেয়ার শুধুমাত্র আর্জেন্টিনা একসাথে 3জন প্লেয়ারকে হারাচ্ছে অ্যাকচুয়ালি। মানে একদিকে হচ্ছে তার স্কিল, মানে তার স্কিল বলতে গেলে আপনি যদি তুলনা করেন হয়তো মেসির কাছাকাছি। আপনি যদি এখন স্কিলফুল প্লেয়ারের হিসাব করতে যান, মেসি, নেইমার, এই টাইপের প্লেয়ার যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে ডি মারিয়াকেও রাখতে হবে, তার স্কিল সেরকমই। প্লাস হচ্ছে তার আপনার রান, এই বয়সেও তিনি কিন্তু আপনার যে দৌড়ের যে স্পিড এবং যে স্ট্যামিনা, আজকে তিনি মেসি উঠে যাওয়ার পর হয়তো তাকে মেসি যদি থাকতেন হয়তো তাকে পুরো ম্যাচ খেলানো হতো না, এটাই হয়তো প্ল্যান ছিল, যেটা শোনা যাচ্ছিলো। কিন্তু মেসি উঠে যাওয়ার পর তাকে বাড়তি দায়িত্ব দিয়ে রাখা হলো এবং শেষ পর্যন্ত তিনি আর্জেন্টিনার গোল পেল 112 মিনিটে, তিনি 115-16 মিনিট, মানে এই বয়সে 115-16 মিনিট পর্যন্ত খেলে যাওয়া একই দম নিয়ে, এবং মেসি উঠে যাওয়ার পর তিনি আরও বেশি দায়িত্ব নিয়ে খেলেন। এই জিনিসটা আর্জেন্টিনা আরেকজন প্লেয়ার হয়তো পাবে না এরকম। প্লাস হচ্ছে তার যেটা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার নিজেকে মানে 100%-এর বেশি সবসময় দিয়ে দেওয়া, যেটা আজকের ম্যাচে আরেকবার তিনি শেষবারও দেখিয়ে দিলেন। এই কমপ্লিট যে প্যাকেজ, এইটা আর্জেন্টিনা ডেফিনেটলি মিস করবে। এবং টু বি অনেস্ট, মেসির যে এত সাকসেস আর্জেন্টিনা টিমে, তার একটা বড় কারণ ডি মারিয়া। কারণ ডি মারিয়া থাকার কারণে মেসি সবসময় কিছুটা ফ্রি থাকতে পেরেছে। মেসি আটকে গেলেও হয়তো ওইদিকে ডি মারিয়া ছিল বলে আর্জেন্টিনা পার পেয়ে গেছে। সব কিছু মিলিয়েই ডি মারিয়ার অ্যাবসেন্স আর্জেন্টিনাকে ভোগাবে। ডি মারিয়ার অ্যাবসেন্স ভোগাবে। ঠিক একই সময় আমরা আজকে আর্জেন্টিনার সমর্থকেরা আজকের ম্যাচে সবচেয়ে বেশি তাকিয়েছিল মেসির দিকে, হয়তো বা পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়েছিলেন, মাত্র একটা গোল পেয়েছিলেন, সেটাও ভাগ্যগুণে গোলটা পেয়েছিলেন সেমিফাইনালে। এখন আজকের ম্যাচে মেসির দিকে যখন তাকিয়েছিল, ঠিক ওই সময় দেখা গেল যে মেসি খুব বেশি কিছু করতে পেরেছেন তা না, ম্যাচের 65 মিনিট পর্যন্ত ছিলেন, 65 মিনিটে তিনি যখন চোট পেয়ে চলে গেলেন। এই যে মেসির দিকে তাকিয়ে থাকা, তার চোট, তার এখন দেখা যাচ্ছে এই বয়সে ঘন ঘন তিনি চোটে পড়ছেন, কেন এটা হচ্ছে আসলে?
আচ্ছা, যেটা হচ্ছে মেসির অবশ্য আমরা এটাকেও গত কয়েকদিনও কথা বলেছি। মেসির অবশ্য আজকে মেসি যখন ইনজুর্ড হয়ে উঠে গেলেন, তখন টু বি অনেস্ট এটাই প্রথম হিট করছিল যে মেসি কি যে কান্না, যেভাবে তিনি অঝরে কাঁদছিলেন সেটা দেখে এটাই প্রথম মনে হচ্ছিল যে এটা কি তার শেষ ম্যাচ বলেই এতটা কান্না কিনা। কারণ মেসির অবসর নিয়ে গত কয়েকদিন অনেক কথা হয়েছে। তার দিমারিয়া তার খুব ক্লোজ ফ্রেন্ড, সো দিমারিয়া চলে যাওয়ার কারণে এদিকে একটা হচ্ছে যে আর্জেন্টিনার একটা সাইকেলের শেষ কিনা, যে দিমারিয়া মেসি আজকে ট্রফি যখন উঁচিয়ে ধরছিলেন তখনও কিন্তু মেসি নিজে একা না গিয়ে সাথে দিমারিয়া এবং ওতামেন্দিকে নিয়ে গেলেন। যেটা হচ্ছে আর্জেন্টিনার 2014-15-16 যে সাইকেল ছিল, যেই টিমটা ছিল, ওই টিম থেকে আপনি যদি এখনকার টিম তুলনা করেন, ওই টিমের থেকে এই টিমে এই তিনজনই আছেন। তো এই তিনজনকে নিয়ে ট্রফি করে দেওয়া এবং সব কিছু মিলিয়ে দিমারিয়ার অবসর, ওতামেন্দিও হয়তো আর খেলবেন না, তো সব মিলিয়ে একটা ছিল যে মেসিরও কি এটাই শেষ কিনা। এরপর যখন মেসি আজকে উঠে গেলেন এবং তার যে অঝরে কান্না সেটা দেখে তখন এটাই মনে হচ্ছিল যে আজকে শেষ ম্যাচ বলেই মেসির এতটা কান্না আসছে। কারণ মেসি টু বি অনেস্ট মেসি তো সব জিতে গেছেন। তার একজন মেসি বর্ন চ্যাম্পিয়ন, তার সবসময় আরও কিছু যে তার তাগিদ যেটা সে সবসময় থাকবে। হয়তো দলকে ফাইনালে আরও কিছু দিতে না পারার একটা হতাশা এবং আনফর্চুনেট ইঞ্জুরির কারণে উঠে যেতে হওয়ার যে হতাশা, সব কিছু মিলিয়েও এই কান্নাটা আসতে পারে। কিন্তু তার কান্না দেখে বারবার এটাই মনে হচ্ছিলো যে আগে গত কয়েকদিনের যে পূর্বাপর মিলিয়ে যেটা, যে তা মিলিয়ে মনে হচ্ছিলো যে এটাই শেষ ম্যাচ কিনা। কারণ হচ্ছে আপনার যদি আপনি সাদা চোখে যদি আমরা দেখি পরের বিশ্বকাপ 2 বছর পরে, ততদিনে মেসি বয়স হয়ে যাবে 39। তার গত কয়েকদিনে যত ইনজুরি হচ্ছে বারবার, এবং ইনজুরিটা কিন্তু এমন না যে তাকে কেউ আঘাত করছে, তার আঘাতজনিত ইনজুরি তা না, তার এটা মাসল ইনজুরি। এবং মাসল ইনজুরি হওয়ার একটা বড় কারণ হচ্ছে তার একটা হচ্ছে হয়তো তার লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা বিশ্বকাপ জেতার পর মেসিকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে তার যে প্রেরণা, যে তাড়না, সেটা হয়তো কিছুটা কমে গেছে। তা প্লাস তিনি আগে ইউরোপের টপ টায়ার ফুটবলে খেলতেন, এখন তিনি ইউএসএতে আছেন। ইউএসএ ফুটবল ডেফিনেটলি ইউরোপের সাথে তুলনায় কোনোভাবেই আসবে না। তো আপনার অপোনেন্টও তো আপনার স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। আপনি যখন আপনি দেখছেন যে অপোনেন্ট আপনার আগের চেয়ে অনেক কম মানের, আলটিমেটলি একটা মানুষের যে কী বলো অভিযোজন সেটা আলটিমেটলি মানুষকে ওই দিকেই টেনে নিয়ে আসবে। সব কিছু মিলিয়ে হয়তো মেসির ইনজুরির এটাও একটা বড় কারণ, যে প্লাস ইউএসএ যে মাঠে তিনি খেলছেন। এবার কোপা আমেরিকা মাঠ নিয়ে অনেক কোশ্চেন ছিল। তো ইভেন কোপা আমেরিকার পুরো ব্যবস্থাপনা নিয়ে এবার কোশ্চেন ছিল। আজকে ম্যাচে যা হলো, ফাইনাল আগে ম্যাচ আলটিমেটলি প্রায় 1 ঘন্টা পরে শুরু হয়েছে। এবং নিরাপত্তা নিয়ে টু বি অনেস্ট যুক্তরাষ্ট্র পরে বিশ্বকাপ আয়োজন করবে সেটা নিয়েও কোশ্চেন উঠেছে, যে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইউএসএ এই যে মাঠ, এই ব্যবস্থাপনা, সেখানে মেসি বারবার খেলা, বারবার ইনজুরিতে পড়া, 2 বছর পরে বিশ্বকাপ, সব কিছু মিলিয়ে মেসির আজকের ম্যাচে উঠে যাওয়ার পর তার কান্না, সব কিছু মিলিয়ে মেসির শেষ কিনা সেটা নিয়েও হয়তো জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো কোনো, ইভেন আজকে প্রেস কনফারেন্সে মেসি কোনো ঘোষণা দেন কিনা বলা যায় না। আচ্ছা, মেসি উঠে গেলেন, আমরা ভবিষ্যতের কথা পরে চিন্তা করি। আজকের ম্যাচের দিকে তাকাই। মেসি যতক্ষণ ছিলেন মাঠে, মেসি উঠে যাওয়ার পর এবং ম্যাচের তার আগ পর্যন্ত একটা পরিবর্তন দেখা গেছে আর্জেন্টিনার খেলার মধ্যে। এই পরিবর্তনটা আসলে কেমন ছিল? আচ্ছা, এটা ইন্টারেস্টিংলি আমার ম্যাচটা যখন আমি দেখছিলাম বারবার 2016 ইউরোতে পর্তুগাল ফ্রান্সের যে ফাইনাল, সেটার কথা মনে আসছিল। যে ওই ম্যাচে কিন্তু আপনার রোনালদো একেবারে ম্যাচের 5-7 মিনিটের দিকে একটা ইনজুরিতে পড়েছিলেন, তারপরে তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেননি, শেষে 20-25 মিনিটের দিকে উঠে গেছেন। এবং তার রোনালদো উঠে যাওয়ার আগে পর্তুগালের খেলা এবং রোনালদো উঠে যাওয়ার পরে পর্তুগালের যে খেলা ছিল, আজকে আর্জেন্টিনায় মেসি উঠে যাওয়ার আগে আর্জেন্টিনা এবং মেসি উঠে যাওয়ার পরে আর্জেন্টিনা দেখে ঠিক একই জিনিসই মনে হয়েছে। এবং এখানে একটা বড় ব্যাপারটা কি, আপনি যখন একজন প্লেয়ারকে আপনার সবচেয়ে বড় সুপারস্টার যিনি, আপনি যখন তার দিকে তাকিয়ে খেলেন, যে হ্যাঁ আপনি বারবার বলটা, যেটা হয় আপনার এরকম একজন সুপারস্টার যখন দলে থাকে, তখন অবভিয়াসলি আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনাকে বারবার বলবে যে তার কাছে বলটা দিয়ে দেওয়ার জন্য। এটা আপনি ঠিক সে চাইছে তাই না, প্লেয়ারের সাবকনশিয়াস মাইন্ডই তাই করবে, যে ঠিক আছে আমি মেসিকে বলটা দেব, আমি পর্তুগালের ক্ষেত্রে আমি রোনালদোকে বলটা দিই, এটা ব্রাজিলের ক্ষেত্রে আমি নেইমারকে বলটা দিই, এই জিনিসটা বারবার আসবেই, খুবই স্বাভাবিক। তো মেসি যতক্ষণ ছিলেন তখন হয়তো মেসিকে সেন্টার করেই খেলাটা ছিল। এবং এটা হওয়ার কারণে যেটা হচ্ছিল আপনার, তখন কিন্তু আর্জেন্টিনা খুব যে খারাপ খেলেছে তা না, কিন্তু কলম্বিয়া বেশি দাপুট ফুটবল খেলেছে। এবং এটার বড় কারণ তারা একে তো হচ্ছে মেসিকে মার্ক করে রেখেছে, মেসির আশেপাশে সবসময় 2জন প্লেয়ার ছিলেন। এবং তার চেয়ে আর যে কলম্বিয়া ফার্স্ট হাফে যেটা খুব দারুণ করেছে সেটা হচ্ছে মেসির কাছে বল যাওয়াটাই তারা বন্ধ করে দিয়েছে। আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, কলম্বিয়া কিন্তু বেশ হাই প্রেস করে খেলেছে। এবং যখনই আর্জেন্টিনার গোলকিপারের পায়ে বল ছিল, কলম্বিয়ার 3জন প্লেয়ার আর্জেন্টিনার একেবারে বক্সের আশেপাশে ছিল।
হ্যাঁ, তো এবং প্লাস মিডফিল্ডেও তাদের কয়েকজন প্লেয়ার ছিল যাতে হচ্ছে মিডফিল্ড থেকে মেসির কাছে যে পাসটা বা ডিফেন্স থেকে মেসির কাছে যে পাসটা সেটা যাতে বন্ধ হয়েছে। মেসি উঠে যাওয়ার পর কলম্বিয়ার কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে গেছে এবার কাকে মার্ক করবে। এবং আর্জেন্টিনা এখানে যেটা করেছে, যেটা যে 2016 পর্তুগালের কথা যেটা বলছিলাম, পর্তুগালে রোনালদো উঠে যাওয়ার পর পর্তুগাল কিন্তু একটা টিম গেমে চলে গেছে এবং একটু নিচে নেমে এসে টিমটাকে আরেকটু মিডফিল্ডটাকে আরেকটু কম্প্যাক্ট করে খেলা সেটা খেলেছিল পর্তুগাল। আজকে আর্জেন্টিনা ঠিক তাই করেছে। মেসি উঠে যাওয়ার পর মেসি থাকার সময় লেফট উইংয়ে ছিলেন, মারিয়াকে রাইট উইংয়ে নিয়ে যাওয়া হলো, মেসির পরিবর্তে নামানোই হলো একজন লেফট উইঙ্গারকে, নিকো গনজালেস। এবং মেসি উঠে যাওয়ার পর যেটা তারা কম্প্যাক্ট 5 জন একটা মিডফিল্ড, যে লেফট উইংয়ে গনজালেস, রাইট উইংয়ে মারিয়া আর 3 জন মিডফিল্ড এবং প্লাস একজন স্কালোনির যেটা আপনার মাস্টার স্ট্রোক ছিল, যেটা হচ্ছে পারেদেসকে নামানো। আলটিমেটলি পারেদেসে কিন্তু যে গোলটা সেটাও কিন্তু পারেদেস শেষ পর্যন্ত লো চেলসো ফ্লিকে লাউতারো মার্টিনেজ করেছেন, কিন্তু এটার শুরুটা হয়েছে পারেদেস মিডফিল্ডে বল যেটা উইন করেছেন সেটা থেকে। তো পারেদেসকে নামানো, মিডফিল্ডকে একটা কম্প্যাক্ট করে ফেলা, মেসি উঠে যাওয়ার পর আর্জেন্টিনা করেছে পুরোপুরি টিম গেমে চলে গেছে। তো সেটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনারকে কিন্তু আপনি যদি সেকেন্ড হাফ দেখেন, মেসি উঠে যাওয়ার আগ থেকে আর্জেন্টিনা কিছুটা গুছিয়ে নিয়েছে ফার্স্ট হাফের তুলনায়, কিন্তু মেসি উঠে যাওয়ার পর যেটা হয়েছে যে অনেক বেশি টিম গেম খেলার কারণে আর্জেন্টিনা কলম্বিয়াকে খুব বেশি আর জায়গা দেয়নি। এবং যেটা হচ্ছে কলম্বিয়ার ইন্ডিভিজুয়াল স্কিলে তারপরে কিছু অ্যাটাক করেছে, বাট এরপর কিন্তু আর্জেন্টিনার দাপটটাই বেশি ছিল। তো সেটাই হয়েছে আর কি। আজকে আর্জেন্টিনার শিরোপা জিতল লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে। মার্টিনেজ যে শুধু আজকের ম্যাচে গোল করেছেন এমন না, পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলেন দুর্দান্ত এবং তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা, 5টা গোল করেছেন, গোল্ডেন বুট জিতেছেন। শুধু জাতীয় দলের হয়ে নয়, যে মৌসুমটা গেল মৌসুমে ইন্টার মিলানের হয়ে তিনি মানে দুর্দান্ত ছিলেন একদমই। হ্যাঁ, তো এই যে ক্লাবের হয়ে দারুণ এবং একই সঙ্গে হচ্ছে আপনার জাতীয় দলের হয়ে একটা শিরোপা, তিনি কি ব্যালন ডিওরের জন্য একটা দাবি জানিয়ে রাখলেন কি না? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আপনার ব্যালন দ'রের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে এখন পর্যন্ত আপনার রিয়াল মাদ্রিদের যে দুজন প্লেয়ার, রিয়াল মাদ্রিদ লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস এবং জুড বেলিংহাম এই দুজনের কথাই বেশি আলোচনায় আসছিল। ওদিকে কিলিয়ান এমবাপ্পে ছিলেন, কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেটা হচ্ছে ট্রফি জেতেননি, সো সে কারণে শুধু লিগ জিতেছেন পিএসজির, এবং পিএসজি হয়ে লিগ জিতে আসলে খুব বেশি মানুষ যে সেটাকে খুব একটা গুরুত্ব দেয় তাও না। তো এমবাপ্পে সেই কারণে অলরেডি পিছিয়ে ছিলেন এবং এমবাপ্পের ইউরো যেভাবে কেটেছে তাতে এমবাপ্পের আরও বেশি পিছিয়ে গেছেন ব্যালন দ'রের দৌড়ে। কিন্তু ভিনিসিয়াস এবং বেলিংহামের ক্ষেত্রে বলা ছিল যে ইউরো বা কোপা যদি ব্রাজিল বা ইংল্যান্ড জিতে যায় সেক্ষেত্রে যারা জিতবে তারা, যদি ব্রাজিল জিতে সেক্ষেত্রে ভিনিসিয়াস ব্যালন দ'রে এগিয়ে যাবেন, যদি ইংল্যান্ড জিতে সেক্ষেত্রে বেলিংহাম ব্যালন দ'রে এগিয়ে যাবেন। কিন্তু দুইজনের টিমই খুব বেশি কিছু করতে পারেনি। ব্রাজিল তো একেবারে শুরুতে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে গেল, ইংল্যান্ড গতকাল ফাইনালে পর্যন্ত গেছে। তো দুইজনের টু বি অনেস্ট, এবং বেলিংহামের টুর্নামেন্ট খুবই একটা গোল ছাড়া মানে তিনি তেমন কিছুই করতে পারেনি। সো সেক্ষেত্রে এবার ব্যালন দ'রের ক্ষেত্রে ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং হবে। এবং এখন যেটা হয়ে গেছে আপনার ইউরো এবং কোপার পর ইন্টারেস্টিংলি আপনার লাউতারো মার্টিনেজ এবং ওদিকে স্পেনের রদ্রিগে কিন্তু এখন আপনার হিসাবে আনতে হচ্ছে, কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটির হয়ে তিনি অসাধারণ খেলেছেন। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে কিছু ভালো করতে পারেনি, কিন্তু লিগ জিতেছে এবং ঘরের অন্যান্য ট্রফি জিতেছে, লিগটা জিতেছে। এবং যেটা হচ্ছে যে রদ্রি কিন্তু মানে ম্যানচেস্টার সিটি যদি এখন কোনো থেকে থাকে মানে ফোকাল পয়েন্ট, সেটা ইভেন কেভিন ডি ব্রুইনের চেয়েও সেটা রদ্রিই বেশি। স্পেনের হয়েও তাই, স্পেনের অসাধারণ একটা টুর্নামেন্ট কেটেছেন। কালকে যদিও ইঞ্জুরির কারণে ফার্স্ট হাফের পর খেলতে পারেনি, বাট স্টিল যতটুকু খেলেছেন স্পেনের হার্টবিট ছিলেন তিনি। তো এদিকে রদ্রি, আর এদিকে আজকে লাউতারো মার্টিনেজের যেটা বললেন, লাউতারো মার্টিনেজ 5টা গোল করেছেন, টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরার। আজকে ফাইনালে তিনি গোল করলেন এবং তার জন্য এটা একটা পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন, কারণ হচ্ছে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জেতার সময় কিন্তু লাউতারো মার্টিনেজের তেমন কোনো অবদান ছিল না। টু বি অনেস্ট তিনি স্টার্টিং 11-এ ছিলেন, পরে সেটা জায়গাটা হারিয়েছিলেন এবং ফাইনাল পর্যন্ত তিনি বারবার আর্জেন্টিনা অনেক গোল মিস করে বরং আরও আর্জেন্টিনার সমালোচনার পাত্র হয়েছিলেন। আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতায় হয়তো তাকে নিয়ে সমালোচনা অতটা হয়নি, আর্জেন্টিনার বিশ্বকাপ না জিতলে ডেফিনেটলি তাকে হয়তো হিগুয়েনের সাথে তুলনা করা হতো। তো সেই দিক থেকে সেখান থেকে ফিরে এসে লাউতারো মার্টিনেজ আজকে কোপা আমেরিকায় শেষ পর্যন্ত উইনিং গোলটা করে আর্জেন্টিনাকে জিতিয়ে দিলেন। হাইয়েস্ট গোল স্কোরার, ইন্টার মিলান হয়ে লিগ জিতেছেন, 50+ ম্যাচে তার গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে গোলে অবদান প্রায় 40+, প্রায় 45-এর মতো। তো সব কিছু মিলিয়ে লাউতারো মার্টিনেজ এখন শুধুমাত্র আজকের পর তাকে ডেফিনেটলি ব্যালন দ'রের দৌড়ে আপনার টপ 5-এ হয়তো রাখতেই হবে। এখন ব্যালন দ'রের যখন আসবে ততক্ষণ এখন রিয়াল মাদ্রিদেরও আপনি ভিনিসিয়াসকে আপনি করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। কিন্তু আমার মনে হয় এখন ফাইটটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে রদ্রি এবং এদিকে লাউতারো মার্টিনেজ দুজনই বেশ অনেকটা এগিয়ে গেছেন এই দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের দিক থেকে।
যাক, ব্যালন দিওর আসার এখনও অনেক দিন বাকি আছে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আপাতত আর্জেন্টিনার শিরোপা এবং গত রাতে ইউরোর স্পেনের শিরোপা এসবই উপভোগ করুক দর্শকেরা। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।